এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই গল্পের আগের পার্টটি যারা দেখোনি অবশ্যই দেখে নাও। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো গল্পে যাওয়া যাক। টাটা। তাই কিছু বলার আগেই খাবার থালা হাতে দৌড় দিলাম ভো ভো করে। একদম ঘরে এসে দাঁড়ালাম। পেছন ফিরে দেখি মরকটগুলো হাঁপাচ্ছে। দুঃখ একটাই, দৌড়ের ছোটে আমার থালার এক কোণে রাখা পাপড় উড়ে পালিয়ে গেছে। কি আর করার, মনের দুঃখে থালা হাতে নিয়ে মটকরগুলোর সঙ্গে ছাদে চলে গেলাম। ইউনো বলে উঠল, কমরেড, আগে খেয়ে নেওয়া যাক, তারপর না হয় দুঃখ করা যাবে, না হলে বিরিয়ানি একদম ঠান্ডা হয়ে যাবে। ভেবে দেখলাম কতটাই লজিক আছে, সুতরাং আগে খেয়ে নেওয়া যাক। তবে হ্যাঁ, ওই সুগাকে আমি ছাড়বই না, বেটা বদমাইশ। ওটার জন্যই এত কিছু হলো। তারপর আমার থেকে রেগে যেতে দেখে কি দাঁত কেলানি হাসি দিল। খাওয়া শেষ করে রুমে যাচ্ছিলাম, পাশের রুম থেকে জিমিনের ফোফানোর আওয়াজ পেয়ে দাঁড়িয়ে গেলাম। নির্ঘাত বেটা বদমাইশ সুগা আজকেও জিমিনকে পাত্তা দেয়নি। আরে জিমিন কত কষ্ট করে শাসলো সুগার জন্য, আর সুগা ডোন্ট কেয়ার করে দিল। আমি যদি শোধ না তুলি তাহলে আমিও মরকটদের কমরেড নই। শুতে গিয়ে মরকটগুলোর সঙ্গে সলা পরামর্শ করলাম অনেক, কিভাবে কি করব এই আর কি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে থলে হাতে বাজার ছুটলাম। আসবার পথে একটা সানলাইট ওয়াশিং পাউডারের প্যাকেট নিয়ে তেদের পাড়ায় ঢুকলাম। যতই হোক তের জামাটা আমার ধারায় নোংরা হয়েছে। মনের আনন্দে একটা চিরকুট লিখলাম, তুমি আমার রং আর আমি তোমার সানলাইট। তারপর সানলাইটের চিরকুট দুটোই ব্যালকনিতে ছুড়ে দিলাম। তারপর কুকুরের তাড়া খাওয়ার ভয়ে তেকে দেখার স্বাদ বাদ দিয়ে পালিয়ে এলাম। বাড়িতে পৌঁছে ঝটকাটা লাগলো। আমি সাইকেল থেকে নামতে আমার বাড়ির দরজা দিয়ে বেরিয়ে চলে গেল। হ্যাঁ, ব্যাপারটা কি হলো? বাড়িতে ঢুকতেই জেঠিমা আমার কান ধরে টান দিল। আরে জেঠিমা, ছাড়ো ছাড়ো, লাগছে তো। না, ছাড়বো না। ছেড়ে ছেড়ে তুই পার পেয়ে গেছিস। ওই মেয়েটার জামাই তুই তরকারি ফেলেছিস? ওই করতে যাওয়া হয় নিমন্ত্রণ বাড়িতে? এবার কান ছেড়ে জেঠিমা রান্না করে ছুটলো। জিমিন আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, এই নে, জামাটা তে দিয়ে গেছে, কেচে পরিষ্কার করে আয়রন করে তের কাছে দিয়ে আসতে বলেছে। আর হ্যাঁ, যদি ডাক না ওঠে তাহলে কি হবে তা তুই নিজেই জানিস। তে এইভাবে আমার থেকে প্রতিশোধ নিল। আজ আর দোকানে যাওয়া হবে বলে মনে হয় না। পাক্কা 5 বার কাচার পর জামাটার দাগ উঠেছে। উফ, কোমরটা ধরে গেল। কেউ বাঁচাও আমায়, এই কোন মেয়ের পাল্লা পড়েছি আমি। তে তো বিয়ের আগে আমায় দিয়ে জামা কাচাচ্ছে, বিয়ের পরে না জানি আর কি কি করাবে। ছাদে গিয়ে জামাটা মেলে দিলাম। সকাল থেকে জামা কাচতে কাচতে দুপুর হয়ে গেল। এখন জামাটা সকালে ইস্ত্রিও করতে হবে। খুব বিরক্তি নিয়ে স্নান সেরে খেয়ে শুয়ে পড়লাম। বিকেলে জামাটা ইস্ত্রি করে একটা প্যাকেটে ভরে নিলাম, সাথে একটা চিরকুট। আমি তোমার জীবনের সানলাইট হতে চাই, যাতে আমাদের সম্পর্কটা একদম ঠিক থাকে, ঠিক এই জামার মতো। মনের আনন্দে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। আগেদের জামা ফেরত দিব, তারপর দোকানে যাব। তার বাড়ির সামনে গিয়ে জোরে জোরে কয়েকবার বেল বাজালাম। তারপর তাই রুম থেকে ব্যালকনিতে বেরিয়ে এলো। আমি প্যাকেটটা ছুড়ে দিতেই তে একটা কাগজের টুকরো ছুড়ে দিল। উৎসাহে খুলে দেখলাম, আমি ঘড়ি ডিটারজেন্ট ব্যবহার করি। প্রথমে ব্যবহার করুন, তারপর বিশ্বাস করুন। মানেটা কি? সারা জীবন তে আমায় এমন করে চটকে নজর নাচাবে নাকি? রাতের বেলায় দোকান বন্ধ করে তেদের পাড়ায় ঢুকতে যাব, কুকুরগুলোর শব্দ পেলাম। সাইকেলটা ঘুরিয়ে নিলাম। ধুর, আমার আসার খবর কুকুরগুলো কি করে পায়? মনের দুঃখে বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে ঘুম দিলাম। সকালে থেকে স্বপ্ন দেখলাম তাই সেই কেক ধুলাই দিচ্ছে। তারপর জিমিনে ডাকে ঘুম ভাঙলো। যাক বাবা, বাঁচা গেল। সকালে টিফিন সেরে আবার বাজারের পথ ধরলাম। আজ জেঠিমার ফর্দটা একটু বড় আছে, গুনে গুনে 30 দফা জিনিস কিনতে হবে। একটু 19-20 হলে জেঠিমা আবার পাঠাবে। এমনিতেই তে ঘরে এসে বিচার দেওয়ার পর থেকে জেঠিমা আমার উপর একটু খসে আছে। এরপর যদি আজ কোনো গন্ডগোল করেছি তাহলে আর এই যাত্রায় রক্ষা নেই। আজ নাকি তার গেস্ট আসবে,
কারা কে জানে। আচ্ছা, জেঠিমার গেস্ট মানে তেল মানুন তো। মনের আনন্দে বাজার নিয়ে ঘরে ঢুকে দেখি একগুচ্ছ মহিলার সমাগম ঘটেছে। জিমিনের কাছে পাওয়া তথ্য অনুযায়ী জেঠিমার সব পুরনো বান্ধবীরা নাকি হাজির হয়েছে। উকি ঝুঁকি দিয়ে তার মাকে দেখতে পেলেও তার মেয়ের দেখা পেলাম না। একটু পরে লুচি আর আলুর দমের প্লেট হাজির। খেয়ে জিমিনের হাতে প্লেটটা ধরে দিয়ে উঠে পড়লাম। এবার একটা সিগারেটে টান মারতে পারলে ভালো হয়, জাস্ট জমে যাবে। কিন্তু ঘরে তো এত লোকজন, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। সারে সর্বনাশ, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আর কি, ছাদে দাঁড়িয়ে আছে তে। সুগাদের ছাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সিগারেট খাওয়ার ইচ্ছাটা তো জলাঞ্জলি দিতেই হলো, কিন্তু তে সুগাদের ছাদের দিকে তাকিয়ে আছে কেন? তবে কি তে সুগাকে পছন্দ? না না সুগারে, যদি তে তোকে পছন্দ হয় তো তাহলে তুই তো গেলি। তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। কিন্তু এই সুগাটা কি শাহরুখ খান হয়ে গেল নাকি, যে সব মেয়ে ওর উপর ফিদা হয়ে যাচ্ছে? প্রথমে যেমন, তারপর এখন তে। বের করছি আমি তোর শাহরুখ সাজা। চুপচাপ তের পাশে গিয়ে দাঁড়ালাম। কি দেখছো? সুগার বাড়ি? তে আমার দিকে তাকিয়ে সিঁড়ির দিকে হাঁটতে শুরু করলো। তারপর আবার ফিরে এসে বলল, একটা চকলেট পাওয়া যাবে? বাট জিমিনের রুম থেকে চুরি করতে হবে। ওকে, দেন গো। তারপর আর কি, জিমিনের রুম থেকে চকলেট চুরি করে তের হাতে দিলাম। জিমিন আমায় ধরতে পারলে না, কেলিয়ে একেবারে ক বানিয়ে দেবে। তে বলে উঠল, সিগারেটটা জ্বালাতে পারো, নো প্রবলেম। তুমি কি করে জানলে? তে আমার কাছে এসে বলল, আমিও খাই, সো সিগারেট খাওয়ার লক্ষণটা আমার খুব ভালো করে জানা আছে। হ্যাঁ, এমনি বলে কি ও সিগারেটও খায়? ভালোই হবে, বাসরাতে দুজন মিলে ধোয়ার রিং বানাবো। আচ্ছা, সিনটা কত অসাম হবে তাই না? তার সাথে গল্প করে বেশ ভাব জমিয়ে নিলাম। কিন্তু ওর ব্যাপারে যেটুকু বুঝলাম তা হচ্ছে উনি নিজেই নিজের ফুলটু সাপোর্টার। তের বিরোধিতা করেছো তো মরেছো, কিন্তু এই মেয়েকে নিয়ে সারা জীবন আমার চলবে কি করে? বিকেলের দিকে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, সাথে সাইকেল। সে পুরোনো দিনের মতো আজ আবার একসঙ্গে ঘুরে বেড়াবো। তবে মরকটগুলোকে মিস করছি। অন্য সময় হলে সময় পেলে আমার বাড়িতেই পড়ে থাকে, কিন্তু আজকে ওদের কোনো পাত্তাই নেই। থাক, কাবাব কাবাব মে হাড্ডি হয়ে আর কি বা করবে? তাই সাইকেল চালাচ্ছে আর আমি পেছনে বসে আছি। সাইকেল নিয়ে তাই সোজা গিয়ে হাজির হলো সে পুরোনো জমিদার বাড়ির পিছনে। এতদিন বাইরে থাকলেও মেয়েটা সবকিছু মনে আছে দেখছি। দুজনে এবার চিপ নিয়ে বসে পড়লাম, দেখা যাক মাছ ওঠে কিনা। 40 মিনিট কেটে গেছে, তাই ইতিমধ্যে 20টা মাছ ধরেছে, কিন্তু আমি এখনো শূন্যতেই আটকে আছি। ধুর, আজ মাছগুলো মনে হয় প্ল্যান করে তার সামনে আমার সম্মানটা পাংচার করে দেবে। বেজার মুখ করে পুকুরের দিকে তাকিয়ে রইলাম। যদি কমপক্ষে 2-1টা পুঁটি মাছ ধরতে পারি তাহলে তো অন্তত একটু সম্মান পাওয়া যাবে। একটু একটু করে অন্ধকার নামতেই উঠে পড়লাম। তের হাতে এখন 25 খানা মাছ, আর আমি মাছেদের চক্রান্তের শিকার হয়ে খালি হাতে ফিরছি। তাকে ইমপ্রেস করার স্বপ্ন মনে হয় এই জীবনে আর পূর্ণ হবে না। বাড়ি ফিরছি, মনে দোকান থেকে কিছু পকোড়া নিলতে, তবে টাকাটা ও নিজেই মেটালো। তাই সত্যি অন্যরকম, যত দেখছি ততই আরো বেশি করে ভালোবেসে ফেলছি যেন। বাড়ি ফিরে উকি দিলাম, সবাই চায়ের আড্ডায় মশগুল। দুজন মিলে আমার রুমে গিয়ে বসলাম। তাই ধপাস করে বিছানায় শুয়ে পড়লো, মনে হয় খুব ক্লান্ত হয়ে গেছে। তেল গায়ে পাতলা একটা চাদর চাপা দিয়ে ছাদে উঠলাম। রোজকার মতো আজকেও জিমিন ছাদ দখল করে সুগার রুমের দিকে তাকিয়ে বসে আছে। উফ, এই সুগার মধ্যে যে কি আছে কে জানে। কিন্তু এবার আমি কোন রুমে থাকবো? জিমিনকে কিছু না বলে নিচে নেমে এলাম। রাস্তায় হাঁটছি, একটু ঠান্ডাও লাগছে। দুর্গাপূজারও খুব একটা বেশি দেরি নেই। বাইরে সময় কাটিয়ে বাড়ি ফিরতে 9টা বাজলো। দেখি মরকটগুলো এসে হাজির। তবে আমার রুমে থেকে শুয়ে থাকতে দেখে মরকটগুলো বেশ চমকে গেছে। ইশারায় বেশ ইয়ার
মারছে বেটারা। তারপর একসাথে খেতে বসলাম। খেয়ে যখন উঠলাম তখন আমাদের এলাকার সমস্ত খবর আমার নখদর্পণে। কার ছেলে ফেল করেছে, কার মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে, কে চাকরি পেয়েছে, কার মেয়ের 22টা বয়ফ্রেন্ড, একদম A to Z। বাবা গো, এই কাদের পাল্লায় পড়লাম। এদের তো নামি দামি কোনো চ্যানেলের জাদ্রেল সাংবাদিক হওয়া উচিত ছিল। উপরে এসে দেখি তে জিমিনের রুমে। একটু নিশ্চিন্ত হলাম। একটু রাত হতেই মরকটগুলোর সঙ্গে চুপি চুপি ছাদে উঠলাম। আজ সবাই মিলে জমে একটু ড্রিঙ্ক করব। আজকে আমার সঙ্গে কথা বলার আনন্দে পার্টিটা আমি দিচ্ছি, বলা ভালো আমাকে দিয়ে দেওয়ানো হচ্ছে। সবাই মনের আনন্দে এক চুমুক দিয়েছি, অমনি পেছন থেকে তের গলা পেলাম। আমিও কি জয়েন করতে পারি? ভয়ে যে যার হাতের গ্লাস লোকাতে শুরু করলাম। তে আমাদের তৎপরতা দেখে বলল, আরে ইয়ার চিল, আমিও খাই। সবাই হেসে উঠলাম। তে আমার পাশে এসে বসে পড়ল। বিয়ার আছে? তে ধরা মাছগুলো ভাজা করে এনেছিল। তে আবার সেগুলো সবার মধ্যে ভাগও করে দিল। তবে একটা শান্তি, তে ম্যাডাম বিয়ারে সন্তুষ্ট হয়েছে। মাঝরাতে সবাই বোতলগুলো লুকিয়ে পা টিপে টিপে যে যার রুমে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠতেই দেরি হয়ে গেল। উঠে দেখি গেস্টরা সবাই চলে গেছে। নিচে নেমে দেখি জিমি মুখ কালো করে বসে আছে। জিজ্ঞেস করতে বলে উঠল, কাল নাকি ওর 2টো চকলেট চুরি হয়ে গেছে। আমি চুপচাপ সাইড কেটে বেরিয়ে পড়লাম। বেশি কিছু না বলাই ভালো। যদি জানতে পারে আমার কীর্তি, তবে আর আস্ত থাকবো না। দোকান বাড়ি করতে করতে সারাদিন আমি ক্লান্ত। সন্ধ্যায় বাড়ি এসে ফ্রেশ হয়ে মরকটদের নিয়ে প্যান্ডেল দেখতে গেলাম। হঠাৎ ইউনো বলে উঠল, তা কমরেড, আমাদের মা দুর্গা থুড়ি বৌদি না মানে দেখে কি দেবে এবছর? ইস, এই চিন্তাটা তো আগে আমার মাথায় আসেনি। জেঠিমা জিমি ওদের কেনাকাটা তো হয়ে গেছে, কিন্তু তোর কথা তো সত্যি ভুলে গিয়েছিলাম। ভাগ্যিস মরকটটা মনে করিয়ে দিল। কালকে একটা লাল টুকটুকে শাড়ি কিনতে হবে। যে কথা সেই কাজ। পরের দিন দোকানে যাওয়ার পথে শাড়ির দোকানে গেলাম। এক চয়েসে একটা লাল টুকটুকে শাড়ি পছন্দ হয়ে গেল। জামদানি নামদানি কি একটা নাম যেন শাড়িটার। সে যে নামই হোক না কেন, দেখে এই শাড়িতে জাকাস লাগবে। দুপুরে আবার দোকান থেকে ফেরার পথে সুন্দর একটা ঝুমকো নিলাম, সাথে আলতা আর 7 রঙের নেল পালিশ। একটা চিরকুটে লিখে দিলাম, আমার দুর্গার জন্য। সব জিনিস একটা প্যাকেটে করে তাদের পাড়ায় ঢুকলাম। চারদিকে দেখে দেখে যাচ্ছি। বলা তো যায় না, কুকুরগুলো যদি জামাই আদর করতে শুরু করে দেয়। সাইকেলের বেল শুনতেই তে ব্যালকনিতে চলে এলো। তের দিকে তাকিয়ে প্যাকেটটা ওদের দরজায় রেখে দিলাম। যা জিনিস আছে হয়তো ছুড়ে দিলে ভেঙে যাবে, তাই আর চাপ নিলাম না। তাই নিচে নামার আগে আমি অদৃশ্য হয়ে গেলাম। ভয় তো হয়, যদি নেবে না বলে শত হোক, এখনো ওকে কিছু দেওয়ার মতো অধিকার আমার নেই। উপরন্ত সেই দিনের পকোড়ার টাকাটা ও নিজেই দিল, সুতরাং এই মেয়েকে কিছু দেওয়ার আগে ভয় হয়। ষষ্ঠীর দিন সন্ধ্যায় পূজা দেখতে সবাই মণ্ডপে ভিড় জমিয়েছে। আর তেই শিশুজা আমার পকেটে একটা খাম ধরিয়ে দিয়ে চলে গেল। রাতে বাড়ি ফিরে খামটা করলাম। ভেতর থেকে বেরিয়ে এলো একটা 2000 টাকার কটকরে নোট, সাথে একটা চিরকুট। দুর্গা কারোর কাছে ধার রাখে না। মনটা খারাপ হয়ে গেল। এটা কি হলো? কেন করলো তো এমনটা? অবশ্য তাই মন্দ কিছু বলেনি। সত্যি তো, দুর্গা কারোর কাছে ধার রাখে না। চুপচাপ ছাদে দাঁড়িয়ে পড়লাম।